আমাদের আলোচনার নেক্সট টপিক হচ্ছে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ মেজারিং ডিভাইস। তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, যদি কোনো সার্কিটের মধ্য দিয়ে কারেন্টকে মেজার করতে হয় তাহলে আমাদেরকে অ্যামমিটারের সাহায্য নিতে হয়। আবার কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ ডিফারেন্সটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে ভোল্টমিটারের সাহায্য নিতে হয়। এখন অ্যামমিটার তৈরি করব কিভাবে, ভোল্টমিটার তৈরি করব কিভাবে, এটা আমাদের সিলেবাসে রয়েছে। আর এই সম্পর্কেই ব্রিফলি ডিসকাশন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আমরা। এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। এখন এই যে এতক্ষণ এতগুলো ভিডিও যে হলো, এতক্ষণ ধরে আমরা কি পড়লাম? সিরিজ কম্বিনেশন পড়লাম, প্যারালাল কম্বিনেশন পড়লাম। আর সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশনের কনসেপ্টকে ইউজ করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখলাম। ঠিক এক্স্যাক্টলি সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশনের কনসেপ্টকে কাজে লাগিয়েই আমরা অ্যামমিটার আর ভোল্টমিটারকে কনস্ট্রাক্ট করব। এখন ঘটনা হচ্ছে, তুমি অ্যামমিটার তৈরি করতে যাও বা ভোল্টমিটার তৈরি করতে যাও, দুটো ডিভাইসই তৈরি হয় কিন্তু গ্যালভানোমিটার দিয়ে। এখন গ্যালভানোমিটার কোথায় রয়েছে? গ্যালভানোমিটার মানে কি? দেখো, গ্যালভানোমিটারের কনস্ট্রাকশন কি, গ্যালভানোমিটার দিয়ে কি হয়, গ্যালভানোমিটার ক ধরনের হয়, কি কি, সেগুলো কিন্তু ইলেকট্রিসিটির আলোচনার বিষয় নয়। ইলেকট্রিসিটির পরে যে ম্যাগনেটিজম পড়বো, ম্যাগনেটিজমে আমরা গ্যালভানোমিটার সম্পর্কে ব্রিফলি ডিসকাস, গ্যালভানোমিটার ভালোভাবে পড়বো, তৈরি কি করে হয়, কনস্ট্রাকশন কি করে হয়, ক রকমের গ্যালভানোমিটার হয়, কি কি। তো এখন শুধু তুমি এটুকু জেনে রাখো, গ্যালভানোমিটারের মধ্যে একটা কয়েল থাকে, কয়েলের মধ্য দিয়ে যখনই কারেন্ট যায় তখন কয়েলটা ডিফ্লেক্ট করে। ঠিক আছে, তাহলে গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা ডিভাইস যার মধ্য দিয়ে কারেন্ট গেলে তার মধ্যে ডিফ্লেকশন তৈরি হয়। আবার বলছি, গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা ডিভাইস যার মধ্য দিয়ে কারেন্ট গেলে ওর মধ্যে থাকা কয়েলটা ডিফ্লেক্ট করে। আর কারেন্ট যখন কাঁটার ডিফ্লেকশন যখন হয়, যখনই কয়েলটা ঘুরে যায়, তখন আমি বুঝে নেব যে সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে গ্যালভানোমিটার কাঁটার ডিফ্লেকশনের মাধ্যমে বুঝিয়ে দেয় যে সার্কিটে কারেন্ট যাচ্ছে, কিন্তু সার্কিটে কারেন্ট কতটা যাচ্ছে এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে অ্যামমিটারের সাহায্য নিতে হবে। আর স্বাভাবিক কারেন্ট গেলে তো ভোল্টেজ ড্রপও হবে। এখন ভোল্টেজ ড্রপ কতটা হলো তার জন্য সেটা মেজার করার জন্য আমাকে ভোল্টমিটারের সাহায্য নিতে হবে। তাহলে দেখো, লেখা আছে গ্যালভানোমিটারের মধ্যে সার্টেন মডিফিকেশন যদি করি তাহলে গ্যালভানোমিটারই কিন্তু কনভার্ট হয়ে যাবে অ্যামমিটারে। আর অ্যামমিটার মানে কি? অ্যামমিটার হচ্ছে কারেন্ট মেজারিং ডিভাইস। আবার এই গ্যালভানোমিটারের মধ্যে সার্টেন মডিফিকেশান যদি করি তাহলে আমি গ্যালভানোমিটার থেকে পেয়ে যাব ভোল্টমিটার। আর ভোল্টমিটার মানে কি? ভোল্টমিটার মানে হচ্ছে ভোল্টেজ মেজারিং ডিভাইস। ঠিক আছে, তো গ্যালভানোমিটার বললাম না, গ্যালভানোমিটার মানে আমাকে আপাতত এইটুকু মনে রাখতে হবে, গ্যালভানোমিটার মানে হচ্ছে এমন একটা ডিভাইস যার মধ্য দিয়ে কারেন্ট গেলে তার মধ্যে কাঁটার ডিফ্লেকশন দেয়। তাহলে আমি যখন গ্যালভানোমিটারকে যখন আমি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব তখন শুধুমাত্র এইটুকু জেনে রাখো, একটা এরকম সার্কুলার স্কেল নেব, দিয়ে দেবো। এটা হচ্ছে গ্যালভানোমিটারের লোগো। বা তুমি এখানে জিও দিতে পারো, এরকম অ্যারোও দিতে পারো, এরকম জিও দিতে পারো। ঠিক আছে, ঠিক আছে। এবারে যদি এইখানে একটা কাঁটা থাকে, এইখানে একটা কাঁটা থাকে, যদি সার্কিটে কোনো কারেন্ট যদি না যায়, যদি I ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ডিফ্লেকশন থিটা ইজ ইকুয়াল টু 0 হবে। যদি সার্কিটের মধ্য দিয়ে ধরো, যদি সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যায় তাহলে স্বাভাবিক গ্যালভানোমিটারের কাঁটার কিন্তু ডিফ্লেকশন দেবে। নিশ্চয়ই সার্কিটের মধ্যে বাম দিক থেকে ডান দিকে কারেন্ট যাচ্ছে, তাই জন্য গ্যালভানোমিটারের কাঁটার ডিফ্লেকশন দিয়েছে। তাই মানে এখানে I নিশ্চয়ই নট ইকুয়াল টু 0, তাই তো থিটা নট ইকুয়াল টু 0। আবার ধরে নিচ্ছি এখন কাঁটা ডিফ্লেকশন দিয়েছে বাঁ দিকে, তার মানে নিশ্চয়ই গ্যালভানোমিটারের মধ্যে ডান দিক থেকে বাম দিকে একটা কারেন্ট যাচ্ছে, তাই জন্য তো গ্যালভানোমিটারের কাঁটার ডিফ্লেকশন হয়েছে। তার মানে এইখানেও নিশ্চয়ই I নট ইকুয়াল টু 0, তাই তো থিটাও নট ইকুয়াল টু 0। বোঝা গেছে? এখন একটা জিনিস খেয়াল রাখো, যত বেশি কারেন্ট যাবে ডিফ্লেকশন আমার তত বেশি হবে। তার মানে আগে লিখে দিই, I মানে হচ্ছে কি? I মানে হচ্ছে কারেন্ট, আর থিটা মানে হচ্ছে ডিফ্লেকশন। এখন ডিফ্লেকশন থিটা I এর সঙ্গে কিন্তু সমানুপাতিক, এটা খেয়াল রাখবে। মানে কতটা ডিফ্লেকশন হচ্ছে সেটা ডিপেন্ড করছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে। এখন স্বাভাবিক এই সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, যেটাকে আমি কে দিয়ে লিখছি, কে ইন্টু I।
আর কে ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা ডিভাইডেড বাই আই। মানে ইউনিট অ্যামাউন্ট অফ কারেন্ট যদি যায় তাহলে গ্যালভানোমিটারের কতটা ডিফ্লেকশন আসছে সেটাই রিপ্রেজেন্ট করছে কে। ঠিক আছে, তাহলে ইউনিট অ্যামাউন্ট অফ কারেন্ট যদি যায় তাহলে যেটা যতটা পরিমাণ ডিফ্লেকশন আসবে সেটাই রিপ্রেজেন্ট করছে কে। এবার তুমি বলো, আমি দুটো গ্যালভানোমিটার নিয়েছি, একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি একক পরিমাণে কারেন্ট যায় সেখানে ডিফ্লেকশন তুলনামূলক কম আসে, আরেকটা গ্যালভানোমিটার নিয়েছি সেইখানে যদি একক পরিমাণ কারেন্ট যায় তাহলে সেখানে ডিফ্লেকশন তুলনামূলক বেশি আসে। তাহলে তুমিই বলো কোন গ্যালভানোমিটার বেশি বেশি সেন্সিটিভ হবে? অবশ্যই তোমার অ্যান্সার হবে যার মধ্য দিয়ে কম কারেন্ট যাওয়ার জন্য ডিফ্লেকশন বেশি আসছে সেটারই তো সেন্সিটিভিটি বেশি হবে। তার মানে যদি কারেন্টের মান যদি কম হয় আর থিটার মান যদি বেশি হয় তাহলে যার ক্ষেত্রে কে এর মানটা বেশি সেই গ্যালভানোমিটার বেশি সেন্সিটিভ গ্যালভানোমিটার হবে। তার মানে কে প্রকাশ করে সেন্সিটিভিটিকে? কে প্রকাশ করে সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার। ঠিক আছে, এবারে এই সম্পর্ক মেনে আমি বুঝতে পারি যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কেমন কেমন কি কারেন্ট যাচ্ছে। এবারে দেখো, এইখান থেকেই আমি যাব অ্যামমিটারে, এইখান থেকেই আমি যাব ভোল্টমিটারে। এখন কিভাবে অ্যামমিটার তৈরি করা হয় নেক্সট স্লাইডে দেখছি। এবারে দেখো, আমরা অ্যামমিটার তৈরি করব গ্যালভানোমিটারের সাহায্যে। কি করে তৈরি করব? আগে একটা নর্মাল কনসেপ্ট বোঝো। বাড়িতে টিভি রয়েছে, বাড়িতে এসি রয়েছে, বা বাড়িতে তুমি যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের উদাহরণ নাও, বাল্ব নিতে পারো, যা খুশি নিতে পারো। একটা কথা বলো, যদি সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যদি হঠাৎ করে বেড়ে যায় স্বাভাবিক বাল্ব ফিউজ হয়ে যাবে, টিভি খারাপ হয়ে যাবে। তাই জন্যই তো আমরা ভোল্টেজ স্টেবিলাইজার লাগাই বা ফিউজ লাগাই। ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ হচ্ছে ভোল্টেজকে আপ ডাউন হতে দেয় না, আর ফিউজের কাজ হচ্ছে কোনো কারণে যদি কারেন্টের মানটা বেড়ে যায় তাহলে ফিউজটা গলে যায় আর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের কোনো ক্ষতি হয় না। ফিউজ পরে পড়াবো, কোনো অসুবিধা নেই, এটা তোমরা জানো, ক্লাস 10-এ পড়ে এসেছো। এখন কথা হচ্ছে সার্কিটে যদি কারেন্টের মানটা যদি হঠাৎ করে বেড়ে যায় স্বাভাবিক অ্যাপ্লায়েন্স নষ্ট হয়ে যাবে। কেন কেন নষ্ট হবে? কারণ আমরা জুলের সূত্র জানি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। চিন্তা করার দরকার নেই, এটাও পড়াবো। শুধু এখন যেহেতু ক্লাস 10-এ পড়ে এসেছো তাই জন্য বলছি, যেহেতু এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি হয়, অর্থাৎ সার্কিটে যদি কোনো কারণে কারেন্টের মান যদি বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিক জুলস হিটিংয়ের নিয়ম অনুসারে সে বেশি করে হিট প্রডিউস করবে। স্বাভাবিক ওই হিটে কিন্তু যদি কয়েল পুড়ে যায় তাহলে তো অ্যাপ্লায়েন্সেস খারাপ হয়ে যাবে। এইরকমই একটা অ্যাপ্লায়েন্সেস হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের মধ্য দিয়েও যদি কোনো একটা স্পেসিফিক অ্যামাউন্টের যদি বেশি কারেন্ট ফ্লো করে তাহলে গ্যালভানোমিটার তো নষ্ট হয়ে যাবে। মানে গ্যালভানোমিটারের মধ্যে যে কয়েলটা থাকে যেটা কারেন্ট গেলে ডিফ্লেক্ট করে, হঠাৎ করে যদি কারেন্টের মানটা বেড়ে যায় তাহলে ওই কয়েলটা পুড়ে যাবে, পুড়ে গেলে গ্যালভানোমিটার ফিউজ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একটা কারেন্ট যাওয়ার লিমিট রয়েছে, যে লিমিটের ওপরে কারেন্ট গেলে গ্যালভানোমিটার কিন্তু ফিউজ হয়ে যাবে বা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা গ্যালভানোমিটারের মধ্যে একটা কারেন্ট যাওয়ার লিমিট থাকে, সেটাকে সেফ কারেন্ট বলে। সেটাকে আমরা বলবো সেফ কারেন্ট or maximum allowable current, যেটাকে আমরা আইজি দিয়ে রিপ্রেজেন্ট করব। ধরো এটা হচ্ছে আমার সেই গ্যালভানোমিটার, জি দিলাম, হ্যাঁ। এর মধ্য দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্ট যেতে পারে সেটা হচ্ছে তোমার আইজি। যদি সার্কিটে কারেন্টের মান আই গ্রেটার দেন আইজি হয় তাহলে গ্যালভানোমিটার বার্ন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই জন্য ফর সেফ ইউজ আই এর মান
সবসময় আইজির থেকে ছোট বা সমান হতে হবে, এটা বোঝা গেছে। এখন ঘটনা হচ্ছে, সাপোজ করো আইজি ইজ ইকুয়াল টু, ধরে নাও আইজি ইজ ইকুয়াল টু, ধরে নাও 10 মিলি অ্যাম্পিয়ার। মানে 10 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে গ্যালভানোমিটার ফুটে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে স্বাভাবিক এই গ্যালভানোমিটারকে তো সার্কিটে ডাইরেক্টলি ইউজ করতে পারবো না। দেখা গেল আমি গ্যালভানোমিটারকে এমন একটা সার্কিটে বসাতে চাইছি, এমন একটা সার্কিটে ইউজ করতে চাইছি যেখানে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট যায়। তাহলে সেই গ্যালভানোমিটারকে কি আমি সেই সার্কিটে বসাতে পারবো? কোনোদিনই পারবো না। তাহলে আমাকে সার্টেন মডিফিকেশন করতে হবে। মডিফিকেশনটা কি? সার্কিটটাকে ড্র করে নিই। দেখো এবারে গ্যালভানোমিটারের সার্কিটকে একটু মডিফাই করেছি। আমি কি বললাম? ম্যাক্সিমাম অ্যালাওয়েবল কারেন্ট হচ্ছে আমার 10 মিলি অ্যাম্পিয়ার। আর এখন আমাকে গ্যালভানোমিটারকে এমন একটা সার্কিটে ইউজ করতে হবে যেখানে কারেন্টের মানটা কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে স্বাভাবিক এই গ্যালভানোমিটারকে যদি আমি 10 অ্যাম্পিয়ারের সার্কিটে ইউজ করি, গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। তাহলে কি এমন ব্যবস্থা করা যেতে পারে? ধরে নাও, একটা কথা বলি, ধরে নাও এটা শহরের মেন রাস্তা। এখন শহরের নর্মাল টোটো, অটো, বাইক, সাইকেল এই দিক দিয়ে যায়। এখন ধরো তুমি একটা দূরপাল্লা বাসে চেপেছো, যেটা কিনা কলকাতা থেকে উড়িষ্যা যাচ্ছে। এখন যদি দূরপাল্লা বাসগুলো যদি শহরের মধ্য দিয়ে যায়, স্বাভাবিক জ্যাম বাড়বে। জ্যাম যদি বাড়ে তাহলে সেই দূরপাল্লা বাসগুলোর এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রাভেল করতে অনেক বেশি সময় লাগবে। এখন যদি বাসে যদি লোকজনের যেতে অনেক বেশি সময় লাগে, আর এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয় আর জ্যামটাকে যদি কমাতে হয়, তাহলে তুমি লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা শহরে কিন্তু বাইপাস রাস্তা থাকে। প্রত্যেকটা শহরে বাইপাস রাস্তা থাকে। ওই বাইপাস রাস্তার কাজ কি? যে যানবাহনগুলোর শহরে ঢোকার কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু বাইপাস রাস্তা হয়ে এক শহর থেকে অন্য শহরে চলে যায়। কেন? এতে কি হয়? ভিড় কম হয়, জ্যাম কম লাগে, আর এক শহর থেকে অন্য শহরে যেতে কিন্তু কম সময় লাগবে। তাই জন্য বাইপাস রাস্তা ইউজ করা হয়। এখন এখানে কেন বাইপাস রাস্তার কথা বললাম? দেখো এইখানে ম্যাক্সিমাম অ্যালাওয়েবল কারেন্ট হচ্ছে আইজি। আইজির বেশি কারেন্ট যাওয়া যাবে না। স্বাভাবিক আমি একটা বাইপাস রাস্তা ইউজ করব যেখানে এক্সট্রা কারেন্টটাকে পাঠিয়ে দিতে পারবো। তাই জন্য আমি কি করেছি? একটা বাইপাস রাস্তার ইউজ করেছি। এই দিক দিয়ে যদি বাইপাস রাস্তাকে ইউজ করতাম, এইখানে আইজি কারেন্ট যাচ্ছিল, যাক, অসুবিধা নেই। যদি একটা বাইপাস রাস্তার ব্যবস্থা করি যে এক্সট্রা কারেন্ট যদি এর মধ্য দিয়ে যদি চলে যায়, তাহলে স্বাভাবিক আমার সার্কিটের মধ্য দিয়ে এই ডিভাইসটাকে ইউজও করতে পারবো, আর গ্যালভানোমিটারও আমার বেঁচে যাবে। তাই জন্য একটা বাইপাস পাথ হিসাবে আমি একটা লো রেজিস্ট্যান্সকে যুক্ত করলাম। এইখানে আমার কারেন্ট দরকার আই অ্যাম্পিয়ার, এইখানে আমার আইজি কারেন্ট যাবে, দাঁড়াও, এইখানে আমার আইজি কারেন্ট যাবে, আর এইখানে আমার আই এস কারেন্ট যাবে। আর স্বাভাবিক আই ইজ ইকুয়াল টু আইজি প্লাস আইএস হবে। আর স্বাভাবিক আইএস ইজ ইকুয়াল টু আই মাইনাস আইজি হবে। ঠিক আছে, এবারে শান্টের মান কত হবে, বা শান্ট মানে কি? এটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করেছে। জেনারেলি রোধকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। কেন? রোধ মানে রেজিস্ট্যান্স, কিন্তু এখানে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করেছি। শান্ট মানে হচ্ছে লো রেজিস্ট্যান্স। ঠিক আছে, শান্ট, এস ফর শান্ট, SHUNT। শান্ট মানেই হচ্ছে লো রেজিস্ট্যান্স। শান্ট মানে হচ্ছে লো রেজিস্ট্যান্স। কেন লো রেজিস্ট্যান্সকে অ্যাড করতে হলো? কেন বেশি রেজিস্ট্যান্স অ্যাড করলাম না? ধরে নাও এই রেজিস্ট্যান্সের মান গ্যালভানোমিটারের রোধ অপেক্ষা বেশি। এবার তুমি দেখো কারেন্ট কিন্তু খুব চালাক। কারেন্ট সেই পাথটাই চুজ করবে যে পাতে বাধা বলটা কম থাকবে, অর্থাৎ যে পাতে রেজিস্ট্যান্স কম থাকবে। এবারে তুমি শান্টের মানকে এমন চুজ করলে যার মান গ্যালভানোমিটারের থেকে বেশি হয়ে গেছে।
স্বাভাবিক। তাহলে কারেন্ট কি এখন এই রাস্তা দিয়ে যাবে? কারেন্ট সবসময় সেই পাথ চুজ করবে যে পাথে রেজিস্ট্যান্স কম আছে, অর্থাৎ এই পাথ বরাবর চলে যাবে। এখন এই পাথ বরাবর যদি বেশি কারেন্ট চলে যায় তাহলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। আমি তো গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয় তার জন্যই তো বাইপাস রাস্তার ব্যবস্থা করলাম। বাইপাস রাস্তার কেন ব্যবস্থা করলাম? যাতে করে আমার কারেন্ট কম যায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, আর ম্যাক্সিমাম কারেন্টটা যাতে বাইপাস রাস্তার মধ্য দিয়ে যায়। যাতে করে ম্যাক্সিমাম রাস্তায় এই বাইপাস রাস্তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যাতে এই বাইপাস রাস্তার মধ্যে দিয়ে যেতে পারে, তাই জন্য আমি শান্ট লাগিয়েছি, তাই জন্য লো রেজিস্ট্যান্স লাগিয়েছি। রেজিস্ট্যান্সের মান কম হলে কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু শান্টের মধ্য দিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে মডিফিকেশন কি করলাম? গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটা লো রেজিস্ট্যান্সকে আমি ইউজ করলাম, যেটাকে আমি শান্ট বলছি। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে আমি কতটা মানে আমি কোন সার্কিটে এই গ্যালভানোমিটারকে ইউজ করতে চাইছিলাম? আমি ইউজ করতে চাইছিলাম এমন একটা সার্কিটে যেখানে কারেন্ট আই ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, কিন্তু আইজির মান কত ছিল? 10 মিলি অ্যাম্পিয়ার ছিল। এই পাল্লাটাকে মানে আমার গ্যালভানোমিটার আগে 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারছিল। আমাকে সেই গ্যালভানোমিটারকে মডিফাই করে এমন একটা ডিভাইস বানাতে হবে, অর্থাৎ অ্যামিটার বানাতে হবে, যেটা ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে। ঠিক আছে? তাহলে আমাকে বেসিক্যালি এর ক্ষমতাটাকে কত, ক্ষমতা বলাটা ভুল হবে, তুমি এমনি গদা বাংলায় বোঝো, মানে এটাকে পাল্লা বলে অ্যাকচুয়ালি, ফিজিক্সের ভাষায় এটাকে পাল্লা বলা হয় বা রেঞ্জ বলা হয় ফিজিক্সের ভাষায়। রেঞ্জটা কত গুণ ইনক্রিজ করছি আমি? রেঞ্জটা ইনক্রিজ করতে চাইছি। রেঞ্জ আমি কত চাইছি? আই কত ছিল? আইজি। এটাকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করব। আর এইখানে এন এর মান কত হচ্ছে? এইখানে যদিও এন এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার ভাজিত 10 মিলি অ্যাম্পিয়ার ভাজিত 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10⁻³ মানে এখানে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1000। ঠিক আছে? আমি জাস্ট ফর বুঝতে সুবিধার জন্য আমি এনের একটা মান নিয়ে রাখলাম আর কি। ঠিক আছে? এবারে আমি প্যারালাল কম্বিনেশনে কারেন্ট যে রুল অনুসারে ডিভাইড হয় তার সূত্র জানি। আইজি যদি মেন কারেন্ট আই হয় তাহলে আইজি ইজ ইকুয়াল টু কত হবে? মেন কারেন্ট যদি আই হয় তাহলে আইজি ইজ ইকুয়াল টু হবে অন্য ব্রাঞ্চে কত রেজিস্ট্যান্স আছে? এস ডিভাইডেড বাই রোধ দুটোর যোগফল এস প্লাস জি ইন্টু মেন কারেন্ট কত? আই। তাই না? এখন আইজি বাই আই বা দরকার নেই, আই বাই আইজি ইজ ইকুয়াল টু এস প্লাস জি ইজ ইকুয়াল টু এস ইন্টু আই বাই আইজি। এখন আই বাই আইজি মানেই তো হচ্ছে এন, তাই না? তো এটাকে লিখতে পারি এনএস, এটাকে লিখতে পারি এনএস। এখন এস যদি কমন নিই, জি আচ্ছা এস যদি আমি কমন নিই, জায়গা কি আছে? যদি আমি এখান থেকে এস কমন নিই, এস কমন নিলে দাঁড়াচ্ছে n-1, মানে একটা এস যদি এইদিকে যায়, একটা এস যদি এইদিকে যায় তাহলে এস কমন নিলে n-1 ইজ ইকুয়াল টু হচ্ছে জি। তাহলে শান্টের মান কত হচ্ছে? শান্টের মান এস ইজ ইকুয়াল টু হচ্ছে জি ডিভাইডেড বাই n-1। এটাই হচ্ছে সার্টেন মডিফিকেশন, মানে আমাকে গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটা শান্টকে ইউজ করতে হবে। শান্ট মানে কি? শান্ট মানে হচ্ছে লো রেজিস্ট্যান্স। কোন সূত্র লাগিয়ে গেলাম? আমরা যখন প্যারালাল কম্বিনেশন পড়ি তখন কারেন্ট কি রুল মেনে ডিভাইড হয় সেই সূত্র ডাইরেক্ট অ্যাড করে মানে পুট করে দিলাম, দিয়ে মানগুলো আই বাই আইজি করে এনের মান বসালাম, দিয়ে শান্টের মান বেরোলো আমার জি বাই n-1। মুখস্থ রাখার শর্ট ট্রিক কি? মুখস্থ রাখার শর্ট ট্রিক হচ্ছে শান্ট মানে তো কম রেজিস্ট্যান্স, তাহলে শান্ট যদি কম রেজিস্ট্যান্স পেতে হয় তাহলে সেটাকে n-1 দিয়ে ভাগ করতে হবে। শান্ট মানে হচ্ছে লো রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্সের মানটাকে যদি লো করতে হয় তাহলে জি এর সঙ্গে n-1কে ভাগ দিতে হবে। শান্ট মানে লো রেজিস্ট্যান্স, যদি লো রেজিস্ট্যান্সের মান পেতে হয় তাহলে জি এর সঙ্গে n-1কে ভাগ দিতে হবে। ঠিক আছে?
জি এর সঙ্গে n-1কে ভাগ দিতে হবে, এটুকু তুমি জেনে রাখো। এখন তোমাকে পরীক্ষাতে বলে দেবে যে জি এর মানটা সাপোজ করো 99 ওহম, তোমাকে পরীক্ষায় বলে দেবে যে সাপোজ করো জি এর মানটা হচ্ছে 99 ওহম, তোমাকে বলে দেবে যে আইজি মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ম্যাক্সিমাম যত কারেন্ট যায় সেটা 10 মিলি অ্যাম্পিয়ার। আমি চাইছি সেটাকে এমন একটা অ্যামমিটার মানে এমন একটা অ্যামমিটারে পরিণত করতে যেটা 0 থেকে, আমি লিখে দিচ্ছি এখানে, আমার ম্যাক্সিমাম গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যেতে পারে সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। আমি একটা এমন অ্যামমিটার বানাতে চাইছি, যেটা 0 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারে। অর্থাৎ পাল্লা আমাকে কত গুণ বাড়াতে হবে, পাল্লা n ইজ ইকুয়াল টু হবে বা রেঞ্জ n ইজ ইকুয়াল টু হবে I/IG, সেটা তুমি ইজিলি 1000 পেয়ে যাবে। তোমাকে বলতে হবে যে কত রোধ প্যারালাল কম্বিনেশন অ্যাড করলে সেটা সম্ভব, অর্থাৎ শান্টের মান তোমাকে বের করতে বলবে। শান্টের মান তুমি সিম্পল S ইজ ইকুয়াল টু G/n-1 করে ইজিলি বের করতে পারবে, ডাইরেক্ট ভ্যালু পুট করে অঙ্ক। আর তোমরা জানো যে অঙ্কগুলো ডাইরেক্টলি ভ্যালু পুট করা হয়, সেগুলো আমি দেখিয়ে দিই না। তো এই অঙ্কগুলো মানে তুমি দেখবে তোমাদের বইয়ে বা মডিউলে যে সমস্ত অঙ্ক আছে ডাইরেক্ট ফর্মুলা পুট করে হয়ে যাচ্ছে, আমি একটুখানি অ্যাডভান্স যেগুলো সেগুলো আমি করাবো। আশা করছি অ্যামমিটারটা তোমরা বুঝতে পেরেছো, নোট করে নাও। দেখো এই যে গ্যালভানোমিটার, এর সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটা লো রেজিস্ট্যান্স অর্থাৎ শান্টকে যোগ করে যে কম্বিনেশনটা পেলাম, এই পুরো কম্বিনেশনটাকেই কিন্তু আমরা অ্যামমিটার হিসেবে জানবো। ঠিক আছে, ওই যে বলেছিলাম গ্যালভানোমিটারের মধ্যে আমাকে সার্টেন মডিফিকেশন করতে হবে, সেই সার্টেন মডিফিকেশন করেই কিন্তু মানে গ্যালভানোমিটারের সঙ্গে সার্টেন মডিফিকেশন করে আমি অ্যামমিটার পাবো। তাই জন্য এই কম্বিনেশনটাকেই বলা হচ্ছে অ্যামমিটার। কেন অ্যামমিটার বলা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, কারণ এই যে প্যারালাল কম্বিনেশনে শান্টকে ইউজ করার ফলে মানে ওই যে এই ডিভাইসটার মধ্যে কারেন্ট টেকিং এবিলিটি কি হলো, বেড়ে গেল, অর্থাৎ রেঞ্জটা কি হলো, বেড়ে গেল। তো এই পুরোটাকেই কিন্তু আমরা গ্যালভানোমিটার বলবো। আর এখন আমি এটাকে এই পুরোটাকে জি না লিখে এবার আমি এটাকে এ লিখবো। ঠিক আছে, এটাকে আমি এ লিখবো, এটাকে আমি এ লিখবো, যেটাকে অ্যামমিটার বলবো। আর এখন আইজি লেখার কোনো দরকার নেই, এখন আই হয়ে গেছে। ঠিক আছে, তো এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো অ্যামমিটার, অ্যামমিটার। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে তুমি একটা সার্কিট দেখতে পাচ্ছ, এই সার্কিটে আমি 20 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি আর সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। এবারে তুমি বলো সার্কিটে কতটা কারেন্ট যাবে, সার্কিটে কারেন্ট I ইজ ইকুয়াল টু যাবে 20 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, অ্যামমিটারের যে রোধ আর সেটা কত হবে, সেটা হবে জি ইন্টু এস বাই জি প্লাস এস, তাই তো? অ্যামমিটারের যে রোধ রেজিস্ট্যান্স অফ অ্যামমিটার সেটা কত হবে, জিএস বাই জি প্লাস এস, যেখানে জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, কোথায় লিখবো, জিটা হচ্ছে লিখে নাও, জি ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার আর এস ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স অফ শান্ট আর ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স অফ মানে অ্যামমিটার। ঠিক আছে, লিখে নাও, আমার জায়গা নেই বলে লিখছি না, আমাকে লিখতে হবে এখানে। জি মানে হচ্ছে, লিখবে পাশে, জি মানে হচ্ছে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার, এস মানে হচ্ছে রেজিস্ট্যান্স অফ শান্ট, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স অফ অ্যামমিটার। ঠিক আছে, এবারে আমি থিওরিটিক্যালি বুঝতে পারলাম যে সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট যাবে I ইজ ইকুয়াল টু 20/4 ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার। এবারে আমি তো থিওরিটিক্যালি পেলাম, এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল ভ্যালু, এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল ভ্যালু। এবারে আমাকে তো প্র্যাকটিক্যালি অ্যামমিটার দিয়ে মেজার করে দেখতে হবে যে কারেন্ট সত্যিকারের কত যাচ্ছে। এবারে কি করলাম, এবারে নেক্সট যে প্রশ্নটা তোমাদের আসে, মানে আসে বলতে ক্লাস 10-এ পড়েছিলে, যে অ্যামমিটারকে যদি সার্কিটে কানেক্ট করতে হয় তাহলে সিরিজ কম্বিনেশনে কানেক্ট করতে হয়। কেন অ্যামমিটারকে সিরিজ কম্বিনেশনে লাগাতে হয়? তুমি যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে তুমি কারেন্ট মেজার করতে চাইছো, সেই রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যামমিটারকে সিরিজ কম্বিনেশনে লাগানো হয়। কেন লাগানো হয়? দেখো সিরিজ কম্বিনেশনে কি হয়, সিরিজ কম্বিনেশনে কি হয়,
আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, সিরিজ কম্বিনেশনে হয় আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এখন তুমি যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে তুমি কারেন্টকে মেজার করতে চাইছো সেই রেজিস্ট্যান্সের সঙ্গে সিরিজ কম্বিনেশনে আমাকে অ্যামিটার লাগাতে হয়। কানেক্ট ইন সিরিজ কম্বিনেশন। কেন? কারণ আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে। আশা করছি এটা বুঝতে পেরেছো। ধরো ধরে নাও এর সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটা 2 ওহমের রোধ আছে, ধরে নাও এর সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটা 2 ওহমের রোধ আছে। এখন তুমি কারেন্ট মেজার করতে চাইছো, আচ্ছা আমি আঁকছি দাঁড়াও, মনে করো এর সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটা 2 ওহমের রোধ আছে। এখন তুমি কারেন্ট মেজার করতে চাইছো 4 ওহমের মধ্যে, তাহলে অ্যামিটার কি তুমি 2 ওহমের মধ্যে লাগাবে? তুমি অ্যামিটার কি 2 ওহমের মধ্যে লাগাবে? অবশ্যই তুমি অ্যামিটারটা 2 ওহমের মধ্যে লাগাবে না, অবশ্যই তুমি অ্যামিটারটা 4 ওহমের মধ্যে লাগাবে। কেন? কারণ 4 ওহমের মধ্যে কারেন্ট মেজার করতে চাইছি, আর 4 ওহমের সঙ্গে যদি অ্যামিটার যদি আমি লাগাই তাহলে ওই অ্যামিটারের মধ্য দিয়ে সেই কারেন্ট যাবে যেটা 4 ওহমের মধ্যে দিয়ে যাবে। তাই জন্য কানেক্ট ইন সিরিজ কম্বিনেশন, অ্যামিটারকে সিরিজ কম্বিনেশনে কানেক্ট করা হয়। বুঝতে পেরেছ? জাস্ট ফর বোঝানোর জন্য এটা আমি আঁকলাম, তোমরা যদি চাও খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? ওটা খাতায় লিখে নেবে, খাতায় নোট করবে, পরে যখন রিভাইজ করবে না বুঝতে সুবিধা হবে। এবারে আমি যেহেতু 4 ওহমের মধ্য দিয়ে কারেন্টকে মেজার করতে চাইছি, তাই জন্য 4 ওহম রোধের সঙ্গে আমি সিরিজ কম্বিনেশনে একটা অ্যামিটারকে কানেক্ট করলাম। ধরে নাও রেজিস্ট্যান্স অফ অ্যামিটার ইজ ইকুয়াল টু 1 ওহম। ধরে নাও এর যে রোধ সেটা হয়ে গেছে 1 ওহম। এখন অ্যামিটারের রিডিং কত হবে? অ্যামিটারের রিডিং আই এ মানে হচ্ছে অ্যামিটারের রিডিং, মানে টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 4 + 1, মানে এটা হয়ে গেছে 20/5, মানে এটা হয়ে গেছে 4 অ্যাম্পিয়ার। এটা হয়ে গেছে তোমার প্র্যাকটিক্যাল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি ওহমের সূত্র লাগিয়ে দেখছি আমার রিডিং 5 অ্যাম্পিয়ার আসা উচিত, কিন্তু অ্যামিটার লাগিয়ে দেখছি আমার রিডিং আসছে 4 অ্যাম্পিয়ার। তার মানে আমার এরর এসেছে, তার মানে আমার রিডিংয়ে এরর এসেছে। এররটা কত এসেছে? এররটা এসেছে 1 অ্যাম্পিয়ারের। অরিজিনাল ভ্যালু কত দরকার ছিল, কত যাওয়া উচিত ছিল? 5 অ্যাম্পিয়ার যাওয়া উচিত ছিল। তাহলে এরর পার্সেন্টেজটা কত? চেঞ্জ মানে এরর ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু ইন্টু 100। তাহলে আমার 20% এরর এসেছে। তার মানে সার্কিটে আমি এমন একটা অ্যামিটার লাগালাম যে অ্যামিটার লাগানোর জন্য আমার এররটা 20% হয়ে গেল। তাহলে কি এই অ্যামিটারটা ভালো অ্যামিটার? যেটা যাওয়া উচিত ছিল এই অ্যামিটার লাগানোর ফলে সেটা যাচ্ছে না, আমার এরর চলে এসেছে। আসা উচিত ছিল 5, এসেছে 4। এররটা কত এসেছে? 1 অ্যাম্পিয়ারের এসেছে। কত উচিত ছিল? 5 আসা উচিত ছিল। তাহলে পার্সেন্টেজ এররটা কত? 20%। তাহলে অ্যামিটারটা তো ফল্টি অ্যামিটার, অ্যামিটারটা তো ভালো অ্যামিটার নয়। তাহলে এই অ্যামিটার দিয়ে যদি আমাকে অ্যাকচুয়াল ভ্যালুকে মেজার করতে হয় তাহলে অ্যামিটারের রোধটা 1 ওহম হলে চলবে না। এবারে এক কাজ করি, অ্যামিটারের রোধটাকে আমি 0.1 ওহম ধরে নিই। ধরে নিচ্ছি অ্যামিটারের রোধ R1 ইজ ইকুয়াল টু 0.1 ওহম। এখন কারেন্ট কত যাবে? আইএ এখন কত যাবে? 20 ডিভাইডেড বাই 4.1 করে দেখি কত হচ্ছে। আমার কাছে তো এই মুহূর্তে নেই, যদি আমি খাতা পেনে করে দেখি অনেক সময় লেগে যাবে। আমি ক্যালকুলেটরে করে দেখছি কত আসছে। 20 ভাজিত 4.1, এটা আসছে 4.87। এটা এসেছে 4.87।
4.87, তার মানে আসা উচিত ছিল 5, এখন এসেছে 4.87, মানে এররটা কমে গেছে অনেক, এখন প্রায় প্র্যাকটিক্যাল ভ্যালুর সঙ্গে সেম হচ্ছে, মানে এখন প্র্যাকটিক্যাল ভ্যালুটা থিওরিটিক্যাল ভ্যালুর সঙ্গে প্রায় সেম হচ্ছে। এবারে এক কাজ করি, এখন রেজিস্ট্যান্স অফ অ্যামিটারটাকে R2টাকে ধরে নিচ্ছি, রেজিস্ট্যান্স অফ অ্যামিটার এখন 0.01 ওহম। এখন অ্যামিটারের রিডিং কত হবে? 20 ডিভাইডেড বাই 4.01, এই মানটা কত হচ্ছে দেখি তো, এই মানটা কত হচ্ছে? 20 ডিভাইডেড বাই 4.01, এটা আসছে 4.98, এটা আসছে 4.987 অ্যাম্পিয়ার, এটাও হয়ে গেল অ্যাম্পিয়ার। তার মানে অ্যামিটারের রোধ যত কম হচ্ছে, আমার রিডিং, আমার প্র্যাকটিক্যাল রিডিং থিওরিটিক্যালের সঙ্গে তত মিলছে, তত কাছাকাছি যাচ্ছে, তত প্র্যাকটিক্যাল ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালুর কাছাকাছি যাচ্ছে। তাহলে এইখান থেকে বোঝা গেল যে আমাকে অ্যামিটারটা, মানে আমার অ্যামিটার যদি পারফেক্ট হতে হয়, অ্যামিটারটা যদি ভালো অ্যামিটার হতে হয়, তাহলে অ্যামিটারের রোধ যতটা সম্ভব কম হতে হবে, যত কম অ্যামিটারের রোধ হবে, তত আমার প্র্যাকটিক্যাল ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালুর সঙ্গে কাছাকাছি হবে। আইডিয়াল কেস R ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে থিওরিটিক্যাল ভ্যালু, কারেন্টের থিওরিটিক্যাল ভ্যালু আর কারেন্টের প্র্যাকটিক্যাল ভ্যালু সেম হবে। দেখো আমার বোর্ডে জায়গা নেই বলে বেশি লিখতে পারছি না, আমি যে বললাম থিওরিটিক্যাল ভ্যালু, তোমরা লিখবে থিওরিটিক্যাল ভ্যালু ইজ ইকুয়াল টু প্র্যাকটিক্যাল ভ্যালু হবে। কখন না, যখন রেজিস্ট্যান্স অফ অ্যামিটার ইজ ইকুয়াল টু 0 হবে। তাই জন্য ক্লাস 10-এ বলে দেওয়া ছিল একটা আদর্শ অ্যামিটারের রোধকে 0 হওয়া উচিত। ক্লাস 10-এ মনে করে দেখো ছিল আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত, তোমরা বলতে 0 হওয়া উচিত। কেন হওয়া উচিত আশা করছি বোঝাতে পেরেছি, নোট করো। এতক্ষণ পর্যন্ত আমরা গ্যালভানোমিটারকে মডিফাই করে পরিণত করলাম অ্যামিটারে। এবারে আমরা গ্যালভানোমিটারকে মডিফাই করে পরিণত করব ভোল্টমিটারে। অর্থাৎ এখন গ্যালভানোমিটারের মধ্যে মডিফিকেশন করার জন্য গ্যালভানোমিটার ভোল্টেজ মেজারিং ডিভাইস হিসাবে ইউজ হবে। কি করে পসিবল সেটা দেখো, আমি ছবিটা সেম রেখেছি, শুধু আগে এর জায়গায় এখন জি করে দিয়েছি, আবার পুনরায় আগের জায়গায় ফিরে এসেছি। এখন গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স তো জি, আর গ্যালভানোমিটারের মধ্যে ম্যাক্সিমাম অ্যালোয়েবল কারেন্ট হচ্ছে আইজি। তার মানে ম্যাক্সিমাম কতটা ভোল্টেজ ড্রপ হতে পারে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, তার মানে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ কত হতে পারে? ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু ভিজি, আর ভিজি ইজ ইকুয়াল টু কত হবে? ভিজি ইজ ইকুয়াল টু হবে আইজি ইন্টু জি, হবে তো? ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু ভিজি, আর ভিজি ইজ ইকুয়াল টু হবে আইজি ইন্টু জি। আর সাপোজ করো, ধরে নাও ভিজি এর মান হচ্ছে, সাপোজ করে নাও ভোল্টেজের মান হচ্ছে 10 মিলিভোল্ট, এটা লেট ধরে নিয়েছি এটা আমি, ঠিক আছে। এবারে আমি গ্যালভানোমিটারটিকে এমন একটা ডিভাইসে পরিণত করতে চাই যেটা 100 ভোল্ট পর্যন্ত আমাকে 100 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ মেপে দেবে আর কি। মানে আমি এমন একটা ভোল্টমিটার চাই, যা রেঞ্জটা হবে 0 থেকে 100 ভোল্ট। তার মানে আমাকে এখানে রেঞ্জটা কতটা ইনক্রিজ করতে হবে? রেঞ্জ ইজ ইকুয়াল টু হবে কতটা চাইছি ভি, আর কতটা পাচ্ছে আগের থেকে ভিজি। ভিটা হচ্ছে 100 ভোল্ট আর ভিজিটা হচ্ছে 10 মিলিভোল্ট।
10⁻³ তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 10⁴। তার মানে ভি এর মানটা বাড়াতে হবে, ঠিক আছে। এখন ভি ইজ ইকুয়াল টু কি হয়, ভি ইজ ইকুয়াল টু হয় আই ইন্টু আর। এখন যদি আমাকে ভি এর মানকে যদি ইনক্রিজ করতে হয় তাহলে হয় আমাকে আই এর মান ইনক্রিজ করতে হবে, না হলে রেজিস্ট্যান্সের মান ইনক্রিজ করতে হবে। এখন আই এর মান তো ইনক্রিজ করা পসিবল নয়, এখন আমার পক্ষে আই এর মান ইনক্রিজ করা কোনোভাবেই পসিবল নয়। কেন পসিবল নয়? আই এর মান যদি ইনক্রিজ করি তাহলে হয়তো আই এর মান আইজি অপেক্ষা যদি বেশি হয়ে যায়, যদি আই এর মান যদি আইজি অপেক্ষা বেশি হয়ে যায় তাহলে তো আমার গ্যালভানোমিটারই নষ্ট হয়ে যাবে, তাহলে আই এর মান বাড়াতে পারবো না। তাহলে যদি বাড়াতে হয় তাহলে আমাকে রেজিস্ট্যান্সের মান বাড়াতে হবে। আর রেজিস্ট্যান্সের মান কখন বাড়ে? রেজিস্ট্যান্সের মান তখনই বাড়বে যখন এর সঙ্গে সিরিজ কম্বিনেশনে আমি একটা রেজিস্ট্যান্স ইউজ করব। প্যারালাল কম্বিনেশনে যদি ইউজ করি তাহলে স্বাভাবিক ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমে যায়। আমরা এটা প্যারালাল কম্বিনেশনে পড়েছি যে প্যারালাল কম্বিনেশনে কি হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কমে যায়। কিন্তু আমাকে যেহেতু রেজিস্ট্যান্স বাড়াতে হচ্ছে তাহলে সিরিজ কম্বিনেশনে একটা রেজিস্ট্যান্সকে অ্যাড করব। তাই জন্য গ্যালভানোমিটারের সঙ্গে আমি সিরিজ কম্বিনেশনে একটা রেজিস্ট্যান্সকে অ্যাড করেছি, ঠিক আছে। এটা ধরে নিচ্ছি আর এইখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছিল সেটা হচ্ছে ভিজি, আর এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হবে ভিআর। আর এই পুরো কম্বিনেশনটা ইউজ হবে ভোল্টমিটারের মতো করে। এটা ইউজ হবে ভোল্টমিটারের মতো করে, ঠিক আছে। এখন আমি জানি ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভিজি প্লাস ভিআর, তাই না? এখন আমি পাল্লাটা কত ইনক্রিজ করতে চাইছি, এই যে ভি বাই ভিজি এটা ইজ ইকুয়াল টুই তো এন। আমি জানি ভি বাই ভিজি এটা ইজ ইকুয়াল টুই তো এন। এখন ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আইজি ইন্টু আর প্লাস জি, তাই না? কারণ যেহেতু সিরিজ কম্বিনেশনে অ্যাড করেছি তাহলে আইজি ইন্টু আর প্লাস জি। আর ভিজি ইজ ইকুয়াল টু হচ্ছে আইজি ইন্টু জি। তাহলে লক্ষ্য করে দেখো এই আইজি আর এই আইজি কেটে যাচ্ছে, তাহলে এইখানে পড়ে আছে আর বাই জি প্লাস 1, আর এর মানই তো হচ্ছে এন, তাহলে আর বাই জি ইজ ইকুয়াল টু হচ্ছে n-1। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি আর ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু n-1। এটাই আমার সূত্র, এটাই হচ্ছে আমার সূত্র। শান্টের ক্ষেত্রে কি হচ্ছিল, শান্টের রেজিস্ট্যান্সটা কম ছিল, তাই জন্য সেখানে জি এর সঙ্গে n-1কে ভাগ দিচ্ছিলাম। এইখানে যেহেতু রোধ বাড়াতে হচ্ছে, এই রোধের মান বেশি হচ্ছে, তাই জন্য জি এর সঙ্গে n-1 গুণ করে দিয়েছি। তাহলে শান্টের ক্ষেত্রে ট্রিক কি আর এর ক্ষেত্রে ট্রিক কি? শান্টের ক্ষেত্রে ট্রিক হচ্ছে শান্টের মান যেহেতু কম তাই জন্য n-1 দিয়ে ভাগ করতে হচ্ছিল। এইখানে রেজিস্ট্যান্সের মান যেহেতু বেশি তাই জন্য n-1 দিয়ে গুণ করছি। ভাগ আর গুণের প্রক্রিয়াটা কার সাথে হচ্ছে না, জি এর সঙ্গে হচ্ছে। জিটা কি, জিটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার। বোঝা গেছে? নোট করো। তোমাদেরকে পরীক্ষাতে কীরকম কোয়েশ্চেন দেবে, ওই যে বলেছিলাম যে ধরে নাও ম্যাক্সিমাম যতটা ভোল্টেজ ড্রপ হতে পারে সেটা 10 মিলিভোল্ট, ঠিক আছে। তোমাকে যতটা রেঞ্জের ভোল্টমিটার বানাতে হবে সেটা হচ্ছে 0 থেকে 100 ভোল্ট। তোমাকে বলে দেবে যে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স জি ইজ ইকুয়াল টু সাপোজ করো 99 ওহম। ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট কত, তোমাকে বলে দেবে আইজি ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার। তোমাকে ভোল্টমিটার বানাতে হবে 0 থেকে 100 ভোল্টের।
তাহলে তোমাকে কত রেজিস্ট্যান্স গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজ কম্বিনেশনে অ্যাড করতে হবে সেটা বের করতে হবে। তো তুমি কি করে বের করবে? তুমি আগে কি করবে? ভিজির মান বের করবে। ভিজি ইজ ইকুয়াল টু কত হবে? আইজি ইন্টু জি করে ভিজি পাবে। দিয়ে পাল্লা রেঞ্জ এন ইজ ইকুয়াল টু কী করে বের করবে? ভি বাই ভিজি করবে, যেটা হবে তুমি এনের মান বের করবে। দিয়ে সিম্পল আর ইজ ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস ওয়ান সূত্রে বসাবে, গল্প শেষ। নেক্সট যে কনসেপ্ট তোমাদের লাগবে, যে গ্যালভানো মানে ভোল্ট মিটারকে মানে কোনো তুমি যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজকে মেজার করতে চাইছো, ভোল্টেজ ড্রপকে মেজার করতে চাইছো, তার সঙ্গে ভোল্টমিটারকে তুমি কোন কম্বিনেশনে ইউজ করবে, কোন কম্বিনেশনে ইউজ করবে? ভোল্টেজ কোথায় কনস্ট্যান্ট থাকে? অবশ্যই প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, তাই জন্য কানেক্ট ইন প্যারালাল কম্বিনেশন হবে, এখানে হবে প্যারালাল কম্বিনেশন। কেন প্যারালাল কম্বিনেশন? স্বাভাবিক প্যারালাল কম্বিনেশনেই তো ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, তুমি সিরিজ কম্বিনেশনে কেন মানে কেন কানেক্ট করতে যাবে? ঠিক আছে, ধরো ধরো এইখানে রেজিস্ট্যান্স আছে কিছু একটা, ঠিক আছে, তুমি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা মেজার করতে চাইছো, তাহলে তুমি কি ভোল্টমিটারটাকে এখানে অ্যাড করবে? কোনোদিনই না। ভোল্টমিটারটাকে তুমি এর সঙ্গে প্যারালালে অ্যাড করবে, তাই না? তাই জন্য প্যারালাল কম্বিনেশনে অ্যাড করতে হয়। বোঝা গেছে? এটা মুছে দিচ্ছি জাস্ট ফর বোঝানোর জন্য আমি করেছিলাম, তোমরা যদি চাও লিখে নিতে পারো, ঠিক আছে? নোট করো। ধরো আর রোধের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, তাহলে ভোল্টেজ ড্রপ কত হওয়া উচিত ছিল? ভোল্টেজ ড্রপ ভি ইজ ইকুয়াল টু হওয়া উচিত ছিল আই ইন্টু আর। এখন তোমাকে তো প্র্যাকটিক্যালি মেজার করতে হবে যে ভোল্টেজ ড্রপ হচ্ছেটা কত, তাই জন্য প্র্যাকটিক্যালি আমাকে মেজার করার জন্য আমি কি করলাম, এই রেজিস্ট্যান্সের প্যারালালের সাথে মানে এই রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটা ভোল্টমিটারকে অ্যাড করলাম। এখন এইখানে কত কারেন্ট যাবে? ধরে নাও এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই ড্যাশড, তাহলে এখন ভোল্টমিটার লাগানোর ফলে এর মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আই মাইনাস আই ড্যাশড। তাহলে এখন যে থিওরিটিক্যাল ভ্যালু আমার আসবে, এখন ভোল্টমিটারের যে থিওরিটিক্যাল ভ্যালু আসবে, ভেরি সরি, ভোল্টমিটার লাগিয়েছি, ভোল্টমিটার কত পার্ট দেবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল কত ভ্যালু আসবে? এখন প্র্যাকটিক্যাল ভ্যালু কত আসবে? এটা তো ছিল থিওরিটিক্যাল, তার মানে আর রোধের মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে ওহমের সূত্র অনুসারে আই আর পরিমাণ রিডিং আসা উচিত, সেটা আমাকে প্র্যাকটিক্যালি মেজার করার জন্য আমি আর রোধের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটা ভোল্টমিটারকে কানেক্ট করলাম। আর ভোল্টমিটারকে কানেক্ট করার জন্য ধরে নিচ্ছি ভোল্টমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই ড্যাশ, আর রোধের মধ্য দিয়ে কারেন্ট স্বাভাবিক আই মাইনাস আই ড্যাশ যাবে। তাহলে এখন কত প্র্যাকটিক্যাল রিডিং আসবে? ভি ড্যাশ ইজ ইকুয়াল টু আসবে হয় আই ড্যাশ ইন্টু, ধরে নাও ভোল্টমিটারের রোধ হচ্ছে ভি নয়, ভোল্টমিটার রোধ হচ্ছে রেজিস্ট্যান্স অফ ভি আর ভি, ঠিক আছে? তাহলে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু আসবে আই ড্যাশ ইন্টু আর ভি। আর যেহেতু প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এটাকে লেখা যেতে পারে আই মাইনাস আই ড্যাশ ইন্টু জি। তাহলে আমার আসা উচিত ছিল আই আর, এখন আসছে আই মাইনাস আই ড্যাশ ইন্টু আর। তাহলে এরর কত আসছে? এরর আসছে আই আর আসা উচিত ছিল, এখন আসছে আই মাইনাস আই ড্যাশ ইন্টু আর। তাহলে এররটা আসছে আই ড্যাশ আর। তাহলে পার্সেন্টেজ এররটা কত আসছে? পার্সেন্টেজ এরর আসছে আই ড্যাশ আর আসা উচিত ছিল আই আর ইন্টু 100 ইজ ইকুয়াল টু আই ড্যাশ বাই আই ইন্টু 100। বুঝতে পেরেছ? এখন আমাকে যদি আইডিয়াল কেসে
পার্সেন্টেজ এররটাকে কত করতে হবে, 0 করতে হবে। পার্সেন্টেজ এররকে যদি 0 করতে হয় তাহলে আই ড্যাশ ইজ ইকুয়াল টু 0 করতে হবে। এখন আই ড্যাশ ইজ ইকুয়াল টু 0 কখন পসিবল, যখন ভোল্টমিটারের রোধটা অসীম হবে। তাহলে কখন পসিবল এটা, আর ভি ইজ ইকুয়াল টু ইনফিনিটি করতে হবে। তাই জন্য বলে দেয় যে আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়। ঠিক আছে, এই জন্য তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে আদর্শ ভোল্টমিটারের রোধ কিন্তু অসীম হওয়া উচিত। বুঝতে পেরেছো? আই হোপ ভোল্টমিটার সম্পর্কে সমস্ত কনসেপশন তোমাদের ক্লিয়ার হয়েছে। নোট করে নাও এবার।